ডাটা আর নন ডাটা এই দুটো পর্বের মধ্যে কিছু পার্থক্য আছে। আমাদের বইয়ে এলোমেলোভাবে দেওয়া। আমি এটা গুছিয়ে এই চার্টে দিচ্ছি। দেখো, এই চার্ট পড়লে তুমি সব পার্থক্য জেনে যাবে ইজিলি। পার্থক্য দেখবো এই চার্টে, তা না, পার্থক্যটা কেন হলো সেটাও বোঝার চেষ্টা করব। তো দেখো, ডাটা আর নন ডাটা, এদের মেইন পার্থক্য আমি বলছিলাম, যেমন একটা কথা জানি যে পার্থক্য শুধু শিব দ্বারাই, অনেকটা এরকম। ওদের ডাটা নন ডাটাদের পার্থক্য হচ্ছে নটোকর্ডে। এই ডাটা যারা, তাদের নটোকর্ড থাকে বা থাকে না। অ্যাডাল্ট দেখা গেছে বড় হয়ে গেছে, অ্যাডাল্টদের থাকে না, কিন্তু জীবনের কোনো না কোনো পর্যায়ে নটোকর্ড এই ডাটা পর্বের প্রাণীদের ছিল। জীবনের কোনো না কোনো পর্যায়ে নটোকর্ড ছিল ডাটা পর্বের প্রাণীদের, কিন্তু নন ডাটাদের কখনোই নটোকর্ড ছিল না। নটোকর্ড কি? নটোকর্ড হচ্ছে একটা এরকম দণ্ড। কোথায় থাকে? থাকে হচ্ছে পিঠের দিকে। পিঠের দিকে এরকম একটা দণ্ড ভ্রূণ অবস্থায় থাকে, বা সারা জীবনও থাকতে পারে। নটোকর্ড সম্পর্কে বিস্তারিত আগের কোনো একটা ক্লাসে করা হয়েছে, তুমি দেখে নিও টেমপ্লেট অনুযায়ী। এরপর আসছে হচ্ছে হার্ট, হৃদযন্ত্র। একটা জিনিস মনে রাখবা, হৃদযন্ত্র যেদিকে থাকবে তার অপোজিট দিকে থাকবে হচ্ছে স্নায়ুরজ্জু। হৃদযন্ত্র যেদিকে থাকবে, স্নায়ুরজ্জু থাকবে ঠিক ঠিক তার অপোজিট দিকে। যেমন ধরো, আমাদের হার্ট কই থাকে? বুকে, বুকের বাঁ পাশে। তারপরে ডাটাদের সহজ করে বলি, আমাদের মেরুদণ্ড কোথায়? পিঠে, রাইট? পিঠে। আমি যদি একটু সুন্দর করে বলি, পিঠকে আবার সুন্দর করে বলি পৃষ্ঠীয় দিকে। কোন দিকে? পৃষ্ঠীয় দিকে কি থাকে? মেরুদণ্ড বা স্নায়ুরজ্জু থাকে পৃষ্ঠীয় দিকে। আর এই পৃষ্ঠীয় দিকে আমি বলছি যে হার্ট থাকে উল্টা দিকে। পৃষ্ঠ দিকের উল্টা দিক হচ্ছে অঙ্কীয় দিক, অর্থাৎ আমাদের হার্ট থাকে অঙ্কীয় দিকে, সামনে দিকে, পিঠের বিপরীত দিকে থাকে। হামাগুড়ি যারা দেয় তারা যে দিকটার মাঠের দিকে থাকে বুকের, ওই দিকটাকে বলে অঙ্কীয় দিক। যে দিকটা হচ্ছে পিঠ, পিঠ তো পৃষ্ঠীয় দিক, একটু বুঝছই। তাহলে দেখো, আবার নন কর্ডাটা একটা একটার উল্টা, তাহলে এইখানে উল্টা কেস ঘটবে, পৃষ্ঠীয় আর এটা হচ্ছে অঙ্কীয়। নন কর্ডাটাদের এদিকে এদিকে থাকবে। এখন এইভাবে বললে তো মনে রাখার জন্য বললাম, কিন্তু আসলে ঘটনা কি ঘটে, আসলে জিনিসটা কি ঘটে, কেন ওদের কিভাবে দেওয়া হয়েছে, এইটা আসলে দেখো। ধরো, এটা হচ্ছে আমার ঘাসপুরি, ঘাসপুরি, ঠিক আছে? এটা সেই ঘাসপুরি। তো ও কি করডাটা না নন করডাটা? ঘাসফড়িং কিন্তু নন করডাটা পর্বের প্রাণী, আর্থ্রোপোডা পর্বের প্রাণী, সো নন করডাটা। তো ঘাসফড়িংদের ক্ষেত্রে কি হয়, ওদের তুমি যদি কাটো বা তেরাবোগাকে যদি কাটো, দেখবা ওর পেটের নিচের দিকে এরকম সুতার মতো চিকন একটা অংশ চলে গেছে। এই অংশের নামই হচ্ছে স্নায়ুরজ্জু। স্নায়ুরজ্জু। এখন কেন এরকম হয় কি, পায়ের খুব কাছাকাছি এই স্নায়ুরজ্জু হওয়ায়, অর্থাৎ নার্ভ নার্ভ কর্ড হওয়ায়, যখনই এই যে মাটিতে কোনো একটা কম্পন সৃষ্টি হয়, ওরা ইজিলি এই নার্ভ কর্ড যেহেতু পায়ের খুব কাছাকাছি থাকে, খুব ইজিলি তখন এই মাটির কাঁপনটা বুঝতে পারে। কোনো শিকারি টানে এসে, ধরো যে আসতেছে সামনের দিক থেকে কোনো শিকারি প্রাণী আসতেছে, মাটি কাঁপায় কাঁপায়, তখন তারা এরকম কম্পন বুঝে ইজিলি বুঝতে পারে। ঠিক আছে? যেহেতু ওদের একদম খুব পেটের কাছে, একদম পায়ের কাছেই ওদের এই নার্ভ কর্ডটা থাকে, এই জন্য। এখন ওদের না, ঘাসমুড়ির কিন্তু ভিতরে কোনো কঙ্কাল নাই। ওদের শরীরের ভিতরে কোনো কঙ্কাল নাই, ভিতরে কোনো কঙ্কাল নাই। যে কঙ্কালের ভিতরে এই যে কঙ্কালের ভিতরে এই যে নার্ভ কর্ডটা সুরক্ষিত থাকবে, এরকম কোনো হাড্ডি ওদের নাই। আমাদের যেমন মেরুদণ্ড আছে, আমাদের যেমন মেরুদণ্ড আছে, এই মেরুদণ্ডের ভিতরে
এই মেরুদণ্ডের ভিতরে আমাদের এই যে লাল কালার দিয়ে দেখালাম নাজকট বা মেরুরজ্জু সুরক্ষিত থাকে। এটা কোনো একটা আঘাত পাইলে কিন্তু কেন সুরক্ষা দিছে এরা এত? কারণ কোনো একটা জায়গায় যদি আঘাত পায়, এদের কাজ কি? এদের কাজ হচ্ছে তোমার ব্রেন যেটা বলবে সেইটা, ধরো যে ব্রেন বললো তোমাকে একটা মশা কামড় দিচ্ছে, মশাটাকে মারো। ব্রেন সিগন্যাল পাঠাইছে আমার নার্ভকে, এটা ধরো নার্ভ তখন কি করবে, হাতের নার্ভের কাছে পাঠায়, হাতটাকে তুলবে, তুলে মারবে মশাটাকে। সো ব্রেইনের যে থট সেটা অ্যাকশনে পরিণত করাচ্ছে কি এই নার্ভ কর্ডগুলা। যদি এরকম নার্ভ ফলে সমস্যা হয়, আমরা হয়ে যাব প্যারালাইসিস, আমরা ঠিকমতো ব্রেইনের কমান্ড মানতে পারবো না। তো এই জন্য আমাদের মেরুদণ্ডটাকে এরকম, মেরুরজ্জুকে বা নার্ভ কর্ডটাকে এরকম প্রোটেকশনের মধ্যে রাখা হয়, হাড্ডির প্রোটেকশনের মধ্যে রাখা হয়, ঠিক আছে, যাতে নর্মাল আঘাতে তেমন কোনো ক্ষতি না হয়। তো ঘাসফড়িংয়ের শরীরে এরকম কোনো কঙ্কালই নাই যার মধ্যে স্নায়ুরজ্জুটা এত সুন্দর করে থাকবে, ঠিক আছে। এই জন্য দেখা যায় যে ওদের হাড়টা হচ্ছে এরকম পেটের দিকে, ওদের স্নায়ুরজ্জুটা নার্ভটা পেটের দিকে, আর হার্টটা ওদের অপোজিট পাশে অর্থাৎ পিঠের দিকে হয়। তো চলো দেখি। তো সহজে যাতে কম্পন বুঝতে পারে, শিকারের আসা যাওয়া বুঝতে পারে, সংবেদন তাড়াতাড়ি দিতে পারে পায়ের কাছাকাছি, এজন্য থাকে হচ্ছে ওদের স্নায়ুরজ্জু অঙ্গীয় পাশে। এরপর আসি গলবিলীয় ফুলকা। এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। ধরো জাস্ট ইম্যাজিন যে এটা একটা করডাটা পর্বের প্রাণী, আদি করডাটা, মানে অনেক আগের করডাটা, ঠিক আছে, অনেক প্রাচীন একটা করডাটা প্রাণী। তো আমরা জানি যে আমাদের জীবের শুরু হচ্ছে কোথায়, সমুদ্রে। তো সমুদ্রে আছে, ওটা সমুদ্রের পানি। তো যে প্রাণী সমুদ্রে থাকবে ওই প্রাণী খাবার খাবেও তো সমুদ্র থেকেই, সমুদ্রের পানি থেকেই, তাই না? তো এই যে সমুদ্রের পানি, এর ভিতরে তোকে এই হলুদ হলুদ ওর খাবার। তো কি করে, সমুদ্রে যে তোমার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জু প্লাঙ্কটন বা ধরো সবুজ শৈবাল, এগুলা সে পানির মাধ্যমে খায়, পানির মাধ্যমে খায়। পানির মাধ্যমে যে পানি ঢুকলো তার শরীরে, কারণ সে তো এখন জলে বাস করে, তার মানে সে খাবার সব জল থেকেই নিবে। এই যে তার খাবারগুলো আসলো, সেই ছোট ছোট শৈবাল আসার পরে তার শরীরে এরকম একটা ছিদ্র থাকে। আমি জাস্ট নর্মাল বেসিক বুঝাচ্ছি, একদম যেরকম দেখতে তা না, কিন্তু প্রসেসটা এরকমই। ধরো এই যে দেখালাম একটা ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার নাম হচ্ছে গলবিলীয় ফুলকা রন্ধ্র। কি? গলবিলীয় ফুলকা রন্ধ্র। তো যখন পানি এদিক দিয়ে ঢুকে এই গলবিলীয় এই যে ফুলকা, এটা হয় আঠালো, মিউকাস ক্ষরণ করে, তাই এটা হচ্ছে আঠালো হয়ে যায়। তো পানি যখন এরকম ঢুকতেছে, পানির সাথে যে খাবার আসতেছিল, এই খাবারগুলা এর গায়ে লেগে যায়, এই আঠালো জায়গা, এই মিউকাসের গায়ে লেগে যায়, গলবিলীয় ফুলকার গায়ে লেগে যায়। খাবার এখানে আটকে গেল, পানি একটা প্রসেসের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যাবে, পরবর্তীতে পানি বের হয়ে যাবে। আর এই খাবারটা পরবর্তীতে কি হবে, এই যে খাবার আটকে ছিল এটা অন্ননালী দিয়ে পরে হজম হবে। তো দেখছো, তাহলে মূলত এই যে মাঝখানে গলবিলীয় ফুলকা, আদি কর্ডাটাই যেটা ছিল, এইটাই এখনকার মাছে বিবর্তিত হয়ে হয়েছে ফুলকা। আর এই গলবিলীয় ফুলকাটা কেন ছিল, গলবিলীয় ফুলকা রন্ধ্রটা কেন ছিল, এই যে খাবার ছেঁকে খাওয়ার জন্য। এটা তাহলে কিসের জন্য ছিল? খাবার ছেঁকে খাওয়ার জন্য ছিল, ঠিক আছে। এই গলবিলীয় ফুলকা রন্ধ্রটা আমাদের আদি করডাটাদের কেন ছিল? যাতে তারা এই যে খাবারটা ছেঁকে ফিল্টার করে খেতে পারে। এখন এটা কাদের আছে? করডাটা পর্বের অন্যান্য প্রাণী, যেমন মাছ, ওটা বিবর্তিত হয়ে মাছেদের ফুলকা, এই ফুলকা রন্ধ্র বিবর্তিত হয়ে ফুলকায় পরিণত হয়েছে। কিন্তু আমাদের মানুষের কিন্তু এরকম কোনো রন্ধ্র নাই, আচ্ছা তাহলে আমরা কি বললাম, করডাটা পর্বের প্রাণীদের গলবিলীয় ফুলকা রন্ধ্র
আছে, কারো কারো আছে, কারো কারো নাই। কিন্তু আদি করডাটা যারা তাদের কিন্তু ছিল। কিন্তু মানুষের ক্ষেত্রে কি হয়, এরকম গলার কাছে কোনো ছিদ্র নাই। গলার কাছে কোনো ছিদ্র নাই, ভ্রূণ অবস্থায় গলার কাছে কোনো ছিদ্র নাই। মানুষের ভ্রূণ অবস্থায় ওদের গলার কাছে কোনো ছিদ্র নাই, কিন্তু ওদের গলার কাছে বিভিন্ন ভাঁজ ছিল। এই অংশটাই ভাঁজ ছিল, এই গলার অংশটায় ভাঁজ ছিল। এই ভাঁজকে বলা হয় হচ্ছে স্যারেঞ্জিয়াল পাউচ। সেটা বড় হয়ে করবা। যাই হোক, গলার অংশে কোনো ছিদ্র ছিল না, ছিল হচ্ছে ভাঁজ। ভ্রূণতে থাকে হচ্ছে ভাঁজ। এই ভাঁজ থেকে পরবর্তীতে তোমার কান, টনসিল, গলা এইগুলো তৈরি হয়। ঠিক আছে? আর নন কর্ডাটাদের কিন্তু এরকম কখনোই করে বলগুলো ফুলকা রন্ধ্র ছিল না, তার মধ্যে এরকম ছেঁকে খাইতে হইতো না, এত উন্নত ওরা ছিল না। আশা করি বুঝতে পারছো। এরপর আসা হচ্ছে এন্ডোস্টাইল। এর আগে তোমাদের বোঝো এন্ডোস্টাইল জিনিসটা কি? তোমাদেরকে একটু আগে আমি পড়ছি যে একটু আগে বলছি যে আমাদের যে গলবিলীয় ফুলকা রন্ধ্র, ওইখানে আঠার মতো জিনিসপত্র থাকে, মিউকাস, যেখানে খাবার আটকে যায়। এখন এই আঠাটা আসে কোথা থেকে? এই যে আমি যে দাগটা দিলাম, এগুলা কি জানো? এগুলো সেই গলবিলীয় ফুলকা রন্ধ্র। এখন আমি বলছি এর গায়ে মিউকাস লেগে থাকে, আঠা লেগে থাকে, এর ফলে কি হয়, খাবার এরকম করে আটকে যায়। এখন এই আঠাটা আসে কার কাছ থেকে? এই আঠাটা আসে এই এন্ডোস্টাইল থেকে। এন্ডোস্টাইল কোথায় আমি সেটা তোমাকে দেখাই, এই যে রেড কালার দিয়ে দেখাই, এই এন্ডোস্টাইল থেকে এই আঠাটা আসে। ঠিক আছে? এন্ডোস্টাইলটা কোথায় থাকে? গলবিলীয় ফুলকা রন্ধ্রের ঠিক নিচে থাকে, শোয়ানো অবস্থায়। এই কি হইতো এন্ডোস্টাইলের কাজ? কি করতো? ও পানি থেকে খাবার যখন আসতো, এই যে আঠার সাহায্যে তো এখানে লেগে থাকতো, এই আঠাটা তৈরি করতো একটা এন্ডোস্টাইল, মিউকাস ক্ষরণ করে। আরেকটা কি করতো? ও আয়োডিন শোষণ করত। আয়োডিন শোষণ করে, পানি থেকে আয়োডিন শোষণ করে, সমুদ্রের পানি থেকে আয়োডিন শোষণ করে। তো চিন্তা করো, আয়োডিন, আয়োডিনের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত আমাদের মানব দেহের শরীরের একটা গ্ল্যান্ড, নাম কি? থাইরয়েড গ্ল্যান্ড। কি গ্ল্যান্ড? থাইরয়েড গ্ল্যান্ড। এই এন্ডোস্টাইলই পরবর্তীতে বিবর্তিত হয়ে আমাদের হিউম্যান বডিতে এই থাইরয়েড গ্ল্যান্ডে পরিণত হয়েছে। বুঝতে পারছো? এই থাইরয়েড এন্ডোস্টাইল বলতে এখন আমাদের বডিতে কিছু নাই, এই এন্ডোস্টাইলটা চেঞ্জ হয়েছে, রূপান্তর হয়ে গেছে থাইরয়েড গ্ল্যান্ডে, যেটা তুমি গলার সামনে হাত দিলে ফিল করতে পারো। তো আলিম স্যারের বইয়ে একটা অবজেক্টিভ আছে যে এন্ডোস্টাইলের সমসংস্থ অঙ্গ কোনটা? সমসংস্থ অঙ্গ, উত্তর হবে থাইরয়েড গ্ল্যান্ড, কারণ এইটাই একসময় এন্ডোস্টাইল ছিল। ঠিক আছে? যেটা আঠা ক্ষরণ করতো, এই আঠার সাথে খাবার লেগে থাকতো। আশা করি বুঝতে পারতেছো। ওইখানে কিন্তু টনসিল লেখা, স্যারের বইয়ে অ্যান্সারে কিন্তু টনসিল লেখা। টনসিল আসলে হবে না, হবে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড বা থাইরয়েড গ্রন্থি। এটা একটা উন্নত প্রাণীদের থাকার মতন জিনিস। এটা করডাটা পর্বতের আছে, নন করডাটাদের এটা নাই। এ পাশে হচ্ছে লেজ। লেজ চিন্তা করো কাদের আছে? হ্যাঁ, মাছের লেজ আছে, করডাটা পর্বত প্রাণীদের লেজ আছে, আবার অনেকের নাও থাকতে পারে। আর নন করডাটাদের কখনোই ছিল না। এরপর আসলে হিমোগ্লোবিন, এইটা ইম্পর্টেন্ট। এখান থেকে এটা বাচ্চারা মুখস্থ করে, হিমোগ্লোবিন। আমাদের হিমোগ্লোবিন কোথায় থাকে? আমাদের হিমোগ্লোবিন থাকে হচ্ছে লোহিত রক্তকণিকায়। কোথায়? আমরা ছোটবেলায় পড়ছি রক্তের রং লাল কেন? কারণ আমাদের রক্তে হিমোগ্লোবিন থাকার কারণে রক্তের রং লাল। কোথায় থাকে আমাদের এই হিমোগ্লোবিন? আরবিসির ভিতরে থাকে। কিন্তু যারা নন করডাটা, ওদের কিন্তু হিমোগ্লোবিন ডিরেক্ট রক্ত রসে থাকে, অর্থাৎ কোনো প্যাকেটে থাকে না, ডিরেক্ট রক্ত রসে থাকে। কেন ব্যাপারটা হয়? কেন এরকম হয়েছে? এটার কারণ হচ্ছে, ধরো এটা এক গ্লাস জল, এইটা এক গ্লাস জল। ঠিক আছে? তুমি এই এক গ্লাস জলে, এক গ্লাস পানিতে ধরো তুমি 1 চামচ চিনি মিশাইছো, আর এইখানে 2 কেজি চিনি মিশাইছো।
এখানে তেমন কোনো পার্থক্য দেখা যাবে না, কিন্তু এখানে দেখা যাবে যে মধুর মতো আঠালো হয়ে গেছে। ওই পানি আর পানি নেই, মধুর মতো আঠালো হয়ে গেছে, ঘনত্ব বেড়ে মধুর মতো আঠালো হয়ে গেছে। এখন তুমি চিন্তা করো, তুমি যদি 2 কেজি এরকম ডিরেক্ট না দিয়ে চিনি এরকম ছোট ছোট প্যাকেটে দিতা, এই পানির মধ্যে ছোট ছোট এরকম চিনির প্যাকেট দিতা, যার ভিতরে হচ্ছে তোমার চিনি থাকবে, এই প্যাকেটগুলোর ভিতরে চিনি থাকবে, ডিরেক্ট তুমি চিনি ডিরেক্ট ঢালো নাই, এরকম প্যাকেট দিয়ে ঢালছো, তো কি হবে, প্যাকেটগুলো ভাসবে, ভেসে ভেসে আস্তে আস্তে হচ্ছে এই পানির সাথে মিশবে, তাই না? তখন কিন্তু তোমার এরকম ডিরেক্ট মধুর মতো আঠালো হইতো না, ডিরেক্ট মধুর মতো আঠালো পানি হইতো না। আমাদেরও এরকম, যেরকম আমাদের শরীরে, মানুষের শরীরে আগে বলি নন কর্ডাটাদের কি হয়, ওদের ডিরেক্ট এরকম রক্তরসের মধ্যেই হিমোগ্লোবিন ফেলানো, ডিরেক্ট রক্তরসের মধ্যেই হিমোগ্লোবিন হিমোগ্লোবিন হিমোগ্লোবিন। আর আমাদের কি হয়, আমাদের রক্তরসে আরবিসি লোহিত রক্তকণিকা থাকে, আরবিসি এই আরবিসির মধ্যে হিমোগ্লোবিন প্যাকেট করে দেওয়া, এই আরবিসির মধ্যে হিমোগ্লোবিন প্যাকেট প্যাকেট করে দেওয়া, ডিরেক্ট এরকম রক্তরসে নাই, ডিরেক্ট রক্তরসে কিন্তু হিমোগ্লোবিন আমাদের নাই। কেন নাই? কারণ আমাদের প্রচুর পরিমাণে রক্ত লাগে, আমাদের রক্ত অনেক বেশি লাগে, আমরা বড়সড় প্রাণী, আমাদের হিমোগ্লোবিনও প্রচুর লাগে, এই জন্য হিমোগ্লোবিনও প্রচুর। এই হিমোগ্লোবিনকে চিন্তা করো এই 2 কেজি চিনির সাথে, এখন এই 2 কেজি চিনিকে কি তুমি ডিরেক্ট যদি এরকম পানিতে দাও, কি হবে, মধুর মতো আঠালো হয়ে যাবে না? এখন আমাদের হিমোগ্লোবিন যেহেতু বেশি, ডিরেক্ট যদি এই হিমোগ্লোবিন রক্তরসে থাকতো, এই রক্তরসে যদি ডিরেক্ট থাকতো, দেখা যেত যে আমাদের রক্তের ঘনত্ব বা সান্দ্রতা এরকম বাইরে যেত। এতে কি হতো, রেজাল্ট হচ্ছে কি রক্ত মধুর মতো এরকম ঘন হয়ে যেত, হার্ট এত ঘন রক্ত পাম্প করে পাঠাতে পারতো না। এই জন্য আমাদের সৃষ্টিকর্তা হিমোগ্লোবিন এরকম ডিরেক্ট রক্তরসে না দিয়ে এরকম আরবিসির মধ্যে প্যাক করে দিছে, ঠিক আছে? ঠিক এই সিস্টেমে দেওয়া, ওই চিনির প্যাকেটের মধ্যে চিনিগুলোকে ঢুকাই দিছে, প্যাক করে দিছে। আর যারা ধরো হচ্ছে নন কর্ডাটা, ওদের তো হিমোগ্লোবিন কম, হিমোগ্লোবিন কম মানে কি, চিন্তা করো 1 চা চামচ চিনির মতন, সো ওই হিমোগ্লোবিন এমনি কম, একটু চিনি দিলে কি তেমন কিছু যায় আসে না। সো ওদের যদি ডিরেক্ট রক্তরসে ডিরেক্ট দিয়ে দিই, তো তেমন কিছু যায় আসে না, কারণ ওদের পরিমাণ খুব কম, ওই 1 চা চামচ চিনির মতো, 1 গ্লাসে 1 চা চামচ চিনি দেওয়ার মতো ওদের অবস্থা, যেহেতু খুব কম তেমন, সেই জন্য রক্তের সান্দ্রতা অত বাড়ে না, ঠিক আছে? অর্থাৎ ওই যে মধু মতো হয়ে যায় না। এখন আরেকটা কাহিনী কি হয়, রক্তে প্রোটিনের মাত্রা যত বেশি হয়, প্রোটিন যত বেশি হয়, তোমার রক্তের সান্দ্রতা তত বাইরে যায়। হিমোগ্লোবিন কিন্তু একটা প্রোটিন, সো এটা যদি খুব বেশি পরিমাণে থাকে, রক্ত এরকম ঘন মধুর মতো হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে যেহেতু নন কর্ডাটাদের হিমোগ্লোবিন কম, সান্দ্রতা কম, এর ফলে কি হয়, ঘন হচ্ছে না, মধুর মতো হচ্ছে না, এই 1 গ্লাসে 1 চামচ চিনির মতো। আশা করি বুঝতে পারছো, এই জন্য নন কর্ডাটাদেরটা ডিরেক্ট রক্তরসে দেওয়া, আর আমাদের এরকম হিমোগ্লোবিনটা আরবিসির ভিতরে প্যাক করে দেওয়া। এরপর আসো হেপাটিক পোর্টাল সিস্টেম। হেপাটিক পোর্টাল সিস্টেম মানে হচ্ছে, আমরা দেখো নর্মালি কি হয়, ধরো একটা অঙ্গ, আমরা যদি এর থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত একটা টাইমে হার্টে যায়, হার্ট থেকে ওইটা পরিশোধিত হয়ে তারপর সারা বডিতে যায়, তাই না? তাহলে কি হলো, যে একটা অঙ্গ হার্টে যাবে, এরকম না হয়ে যদি এটা হয় যে এ রক্ত মাঝখানে আর একটা কোনো অঙ্গকে পাঠায় রক্ত, তারপরে এই রক্তটা হার্টে নিয়ে যাচ্ছে, তারপরে এই অঙ্গ রক্ত হার্টে নিয়ে যাচ্ছে, তখন এই সিস্টেমটাকে বলা হয় হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম।
সরাসরি হার্টে না দিয়ে মাঝখানে আর একটা অঙ্গ ইন্টারফেয়ার করে যে কিনা এর রক্ত হার্টে নিয়ে যায়। কাদের কাদের? বিশেষ করে পাকস্থলী। এটা কারা? পাকস্থলী, অন্ত্র, স্প্লিন মানে প্লীহা যেটাকে আমরা বলি। দেখা যায় যে আমরা যদি অনেক টক্সিক খাবার খাই, আমরা তো খাবারের মধ্যে অনেক বিষ-টিস খাই, অর্থাৎ টক্সিক খাবার খাই। তো এইগুলো যদি তো একটা টাইমে তো ওই উপাদানগুলো আমাদের রক্তে আসে। এখন তো দেখা যায় যে এই পাকস্থলী, অন্ত্র, প্লীহা কোনোভাবে যদি টক্সিন খাইয়ে ফেলি, টক্সিক জাতীয় খাবার খাইয়ে ফেলি, তো রক্তে ওই টক্সিনটা চলে আসে। এখন যদি ওই টক্সিক ডিরেক্ট হার্টে যাইতো তাহলে তো হার্টের ক্ষতি করে ফেলতো। দ্যাটস ওয়াই কি হয়, এদের থেকে রক্ত লিভারে যায়। লিভারে গিয়ে কি হয়? ডিটক্সিফিকেশন, বিষমুক্ত হয়, ডিটক্সিফিকেশন। তারপরে এই লিভার ওই রক্তটা হার্টে নিয়ে যায়, হার্টে নিয়ে যায়। তাহলে কি হলো? পাকস্থলী, অন্ত্র, প্লীহা লিভারে নিয়ে যাচ্ছে, লিভারে পাঠাচ্ছে, লিভার ওটাকে ডিটক্সিফিকেশন করে হার্টে পাঠাচ্ছে। সো এই যে লিভারের একটা নাম হেপাটিক। সো এই জন্য এই টাইপের পোর্টাল সিস্টেমকে বলা হয় হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম। এটা উন্নতদের থাকে, কর্ডাটারদের থাকে, নন কর্ডাটারদের থাকে